একটা ভিডিওতে দেখছিলাম সদ্গুরু নাচছেন, তুমি গাইছো, ভিডিওটা প্রচুর রিচও পেয়েছে। ওই জায়গাটাই না একদম মেডিটেটিভ এবং পুরোটাই না পাহাড় দিয়ে ঘেরা। ঈশা ফাউন্ডেশন পুরোটাই, তুমি ভেতরে যখন ঢুকবে না তুমি মনে হবে খুব প্রোটেক্টিভ ফিল করবে। এবার চিনতে পেরে যেটা প্রবলেম হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে এতে আমরা খুব মানে কি বলবো, খুব উপরে উঠে যাই। হ্যাঁ, কারণ আমার যা ইনকাম হয়েছিল জি বাংলার পরে, আমি কিছু বন্ধু বান্ধব ছিল তারা সব বড়লোক ঘরের, আমি গরিব ঘরের। জীবনে প্রথমবার টাকা দেখেছি। হ্যাঁ, কাঁচা টাকা পাচ্ছি শো করে, সেই টাকা দিয়ে দামি দামি জামা কাপড় কিনছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, ছবি তুলছি, ইনস্টাগ্রামে দিচ্ছি। এখন আমি সব বন্ধ করে দিয়েছি। তোমার একটা খুব ফেমাস গান রয়েছে যেটা রীতিমতো ভাইরাল, কেমন বোকা মনটারে। ওইটাতে আমি একটা ভিডিওতে দেখছিলাম সদ্গুরু নাচছেন, তুমি গাইছো, ভিডিওটা প্রচুর রিচও পেয়েছে ইউটিউবে। একটু কাহিনীটা একটু বলো। কাহিনীটা হচ্ছে যে ওখানে যিনি আর কি মিউজিকটা ওখানে যারা আর কি হেড আছে, তো সদ্গুরুর যে আশ্রম আছে ওখানে আমাকে ইনভাইট করেছিল ওরা, ঠিক আছে। এটা কি হেড ব্রাঞ্চে? হ্যাঁ, হেড ব্রাঞ্চে, যেটা ব্যাঙ্গালোরে আছে। আমরা গেছিলাম হচ্ছে, আমাদেরকে ইনভাইট করেছিল ওরা, হচ্ছে মনটারে গানটা শুনেছিল ওখানকার যিনি মিউজিক হেড আছে। ওটা তো রিয়েলিটি শোটায় ভাইরাল হয়েছিল। হ্যাঁ, সারেগামাপা তুমি গাইতে। হ্যাঁ, তার আগে থেকে আমি তো জি বাংলা সারেগামাপা থেকে বেরোনোর পর থেকে প্রফেশনালি আর কি গান গাইছি, মানে গানটাকে পেশা হিসেবে নিতে পেরেছি সেই মঞ্চ থেকে। তারপরে জি টিভিতে যাওয়া, জি টিভির মানে অডিশন রাউন্ডে আর কি মনটারে গিয়েছিলাম ফার্স্ট অডিশনে। হ্যাঁ, সেই গানটাই ভাইরাল হয়। সেই গানটারও একটা আর কি কাহিনী আছে, সেটা আমি পরে বলছি। তো আপাতত হচ্ছে ওরা ওই ভাইরাল গানটা শুনেছে, তারপরে আমাকে বললো যে তুমি এই গানটা মহাশিবরাত্রিতে গান গাইবে সদ্গুরুর সামনে। তো আমি বললাম যে হ্যাঁ, মানে আমি তো মানে সদ্গুরুর অনেক রকম ইন্টারভিউ দেখেছি বা শুনেছি, তো মানে এটা অনেক বড় অভিজ্ঞতা হবে, অনেক বড় পাওয়া। তো আমি গেছি এবং আমার সাথে অভিষেকও গেছে, অভিষেক বিহারী। তো আমরা দুজনে মিলে ওখানে ছিলাম 3-4 দিন, ওখানকার সাত্ত্বিক ভোজন করেছি এবং ওখানে হচ্ছে আমরা মেডিটেশন করিনি, কিন্তু আমরা হচ্ছে ওখানে পুরো মানে ওই জায়গাটাই না একদম মেডিটেটিভ এবং পুরোটাই না পাহাড় দিয়ে ঘেরা, ঈশা ফাউন্ডেশন পুরোটাই। আর একটা মানে তুমি ভেতরে যখন ঢুকবে না তুমি মনে হবে খুব প্রোটেক্টিভ ফিল করবে, মানে এতটাই ওখানে অরাটাই খুব অদ্ভুত। তো সেখানে গিয়ে আমরা 4 দিন থেকে লাস্ট দিন আমরা মহাশিবরাত্রিতে পারফর্ম করেছি এবং আমার সাথে অনেকে ছিলেন। তো আমরা ওখানে গিয়ে গান টান গেয়েছি এবং আমি যখন গান গাইছিলাম তখন আমাদের সময় সেই শিবরাত্রিতে অপরাজিতা আঢ্য যিনি অভিনেত্রী আছেন না, উনিও ওখানে ইনভাইটেড ছিলেন। তো আমি তো কোনো ছবি তুলতে পারিনি, আমি ওনার ইনস্টাগ্রামে দেখলাম উনি আমার ছবি তুলেছিলেন, তো আমি ওখান থেকে ছবি কালেক্ট করে আমি পোস্টও করি এবং মানে সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। পেছনে নিজেও তো নাচছিলেন তোমার। হ্যাঁ, উনি নেচেছেন, সদ্গুরু নেচেছে এবং সবাই নাচছিল মহাশিবরাত্রি। সদ্গুরুর কথাই বলছি। হ্যাঁ, পুরো মহাশিবরাত্রিতে মানে ওখানে দাঁড়িয়ে পেছনে অত বড় একটা শিবের মূর্তি, হিউজ প্ল্যাটফর্ম, আর মানে কি বলবো, মানে প্রচন্ড পজিটিভ একটা এনার্জি সবসময় ওখানে রয়েছে। তো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। কতক্ষণ তোমাদের পারফরমেন্স ছিল ওখানে? আমার পারফরমেন্সটা ওই গানটা যেরকম ধরুন 4.5 মিনিট মতো। যাই হোক, বাট ওটাই তুমি কাঁপিয়ে দিয়েছো। ওইটাই আর কি, মানে কাঁপিয়ে দিয়েছি কিনা জানি না, কিন্তু মানে এখনো আমার আর কি মানে যখনই ভিডিওটা দেখি আমি ওরকম ওই জায়গাটাতে চলে যাই, সময়টাতে ফিরে যাই। এই রিয়েলিটি শো নিয়ে তোমার মত কি? তোমার কি মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে? রিয়েলিটি শোতে সব থেকে যেটা সুবিধার জিনিস, ঠিক আছে, সেটা হচ্ছে 6 মাস থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। মাংস ভাত, এসি রুম, গান গাও তুমি মন ভরে প্রাণ ভরে 6 মাস। তারপরে তো অবশ্যই তোমার যদি ভালো গাইতে পারো তাহলে নাম হবে, লোকে পছন্দ করবে, লাইভ শো হবে, তোমার লাইফটা একদম পাল্টে দেবে। হ্যাঁ, তুমি যদি সিঙ্গার হতে চাও প্রফেশনালি, তোমাকে সেই সুযোগটা তো অবশ্যই রিয়েলিটি শো থেকে দেবে। এবার তার নেগেটিভ দিক হচ্ছে, যেটা আমার হয়েছিল জি বাংলার পরে, ঠিক আছে, কিছুটা পরিমাণ, যেটা হচ্ছে যে এই যে চট করে ফেম পাওয়া, জীবনে কখনো ভাবিনি যে এত কখনো লোকে আমাকে রাস্তায় বেরোলেই চিনতে পারছে। হ্যাঁ, দোকানে যাচ্ছি চিনতে পারছে, ছবি তুলছে। হ্যাঁ, এই তুমি অনন্যা না, আবার অন্য নামেও ডাকে, এই তুমি অঙ্কিতা, এই অঙ্কিতা এদিকে এসো, তোমার সাথে একটু ছবি তুলি। হ্যাঁ, এরকম ভাবে আমার নামে অন্যের নামে যাই হোক চিনতে পারে, মধ্য কথা। এবার চিনতে পেরে যেটা আমাদের প্রবলেম হচ্ছে এতে আমরা খুব
মানে ফাউ মানে কি বলবো খুব উপরে উঠে যাই। হ্যাঁ, তো এটাতে মানে আমি তো যখন ছোট ছিলাম, মানে এখন যেরকম একটা ম্যাচুরিটি এসছে, তখন তো ম্যাচুরিটি অত ছিল না। তো এইটা একটু ট্রেনিং দেওয়া, এই ট্রেনিংটাও দেওয়া উচিত যে কীভাবে রিয়াক্ট করবো নিজের সাথে। কারণ কি এই যে ফেমটা, এটা চিরস্থায়ী নয়। এই ফেমটাকে তোমাকে চালিয়ে নিতে হবে এবং আরো বাড়াতে হবে। তো এইটা নিজেকে কিভাবে সামলাতে হবে, এটা আমি জি টিভিতে আসা অব্দি বুঝে গেছি। কারণ আমার যা ইনকাম হয়েছিল জি বাংলার পরে, আমি কিছু বন্ধু বান্ধব ছিল, তারা সব বড়লোক ঘরের, আমি গরিব ঘরের। জীবনে প্রথমবার টাকা দেখেছি। হ্যাঁ, কাঁচা টাকা পাচ্ছি শো করে, সেই টাকা দিয়ে দামি দামি জামা কাপড় কিনছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, ছবি তুলছি, ইনস্টাগ্রামে দিচ্ছি। এখন আমি সব বন্ধ করে দিয়েছি। আমি যে লাইভ শোতে যাই, একটা জামা আমি 3-4 বার করে আমি চেঞ্জ করে পড়ি। মানে ধরো একটা লেহেঙ্গা টপ কিনলাম, সেই প্যান্ট স্কার্টটার সাথে আমি একটা অন্য টপ দিয়ে পরলাম, আমি রিসাইকেল করি, ঠিক আছে? তারপর রিসাইকেল করতে করতে আবার টপটা আবার অন্য কোনো একটা স্কার্টের সাথে পরলাম। মানে এভাবে রিসাইকেল করে আমি একটা জামা মিনিমাম 5 বার পরি। এই যে ওরা প্রমাণ, ওরা জানে, ওরা আমাকে বলেছে এবার একটা নতুন জামা কেনো, একই রকম ছবি আসছে তোমার, এরকম আর কি। তো এইভাবে আমি করি। তো এখন আমি বুঝে গেছি যে এইটা মানে অত মাথায় তুললে হবে না বিষয়টাকে। হ্যাঁ, লোকে মাথায় তুলুক, তোমাকে নিজে মাথায় তুলে লাভ নেই। নিজে গ্রুম করতে একটু টাইম লাগে। হ্যাঁ, টাইম লাগে, একটু বুঝতে সময় লাগে। ফেম পাওয়া আর ফেম ধরে রাখা, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? ফেম পাওয়াটা হচ্ছে এক রকমের স্ট্রাগল, যেখানে তোমাকে ফেম মানে পাওয়া অবধি তোমার স্ট্রাগলটা হয়ে যাচ্ছে। তুমি ফেমটা পেয়ে যাচ্ছ, তোমার যে স্ট্রাগলটা, সেটাতে তোমাকে ওই ফেমটাকে ধরে রাখার গল্প নেই, সেখানে তুমি একটা অন্য জগতেই রয়েছো। এবার যখন তুমি ফেম পেয়ে যাচ্ছ, তখন তোমার এই বার্ডেনটাও রয়েছে, তোমার হিস্ট্রিটা প্লাস তোমার সামনে কি হবে। কোনটা বেশি শক্ত? অবভিয়াসলি ফেম পাওয়ার পরটা শক্ত, মানে কন্টিনিউয়েশন। কারণ তুমি আগের জার্নিটা এনজয় করতে পারছো ভালো করে, কারণ তোমার তো সেখানে কোনো হেডেক নেই। তুমি ফেম পেলেও ভালো, না পেলেও ভালো, তোমার তো জীবন চলবেই যেমন করেই হোক। কিন্তু যখন তুমি একবার ফেম পেয়ে যাচ্ছ, তখন তুমি সেই ফেমটাকে হারাতে চাইবে না। কারণ তখন তোমার মনে হবে যে পুরো জীবনটা তোমার এটাই কন্টিনিউয়াসলি, আমার এটা মনে হয় যে ফিল হতে থাকে যে আমি কত আমার ফেম ছিল। যারা ধরো অনেক সময় হয় না যে বলে যে হারিয়ে গেছে বা এই হয়ে গেছে, আমার মনে হয় যে এক একটা সবার তো একটা স্পেস থাকে। মানে ধরো আমাদের আগের জেনারেশন, হ্যাঁ, তার একটা টাইম পিরিয়ড থাকে। তো সেই টাইম পিরিয়ডে সেই রাজারানী, হ্যাঁ, তারপরের টাইম পিরিয়ডে অন্য কেউ রাজারানী হবে, তারপরের টাইম পিরিয়ডে তুমি রাজারানী, তারপরের টাইম পিরিয়ডে অন্য কেউ রাজারানী হবে। তো প্রত্যেকটা সার্কেল হয়। তো এবার ওই একটা সার্কেল থেকে একটা সার্কেল যাওয়া অবধি তোমাকে লং টার্ম একটা স্ট্রাগল থাকে। তো এটা একটুখানি করতে হয় আর কি। জানি না কিভাবে কি করবো, কিছুই জানি। তুমি কি এই যে মাঝে মাঝে বিতর্কে জড়িয়ে যাও, ফেসবুকে মন খুলে? আরে বিতর্কে এখন কে জড়াত, মানে কিছু বললেই লোকজন মানে যা তা বলছে কমেন্ট বক্সে, কোনো বক্তব্যই রাখা যাবে না। এগুলো হিসাব করে লেখো না, যা মনে আছে লিখে দাও? যা মনে আছে লিখে দিই, যেরকম ফিল করি তাই লিখি। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, রিয়েলিটি শো দেখেছো, কন্টেন্ট ক্রিয়েশনও করছো, এখনকার দিনে কোনটা দিয়ে বেশি সহজ মানুষের কাছে পৌঁছানো? এখন তো কন্টেন্টের একটু বেশি মনে হচ্ছে সময় যাচ্ছে, চলছে। কারণ কি তুমি দেখবে রিয়েলিটি শো এর ক্লিপগুলো, একটা অসুবিধা হচ্ছে, মানে রিয়েলিটি শো এখন কিন্তু লোকে, যেরকম মনটারে গানটা, লোকে কিন্তু রিয়েলিটি শো থেকে আমাকে চেনে না, লোকে কিন্তু চেনে সোশ্যাল মিডিয়াতে, মানে কন্টেন্ট থেকে কিন্তু চেনে। একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে একটা নেগেটিভ দিক হচ্ছে সবাই ওখানে সুযোগ পাবে না। কিন্তু আমি যদি ইউটিউবে গান করতে চাই, এরকম তো প্রচুর সিঙ্গার আছে যারা ভালো গান গায় এবং যথেষ্ট ফেমাস রিয়েলিটি শো না গিয়ে। আর একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে মনটারে গানটা বানাতে তোমার কোনো খরচা হয়নি, কিন্তু ওটা যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে বানাতে যেতে, তাহলে তোমার তখন একটা খরচা থাকতো। কিন্তু ধরো এই মনটারে গানটাতে যা রয়্যালটিতে যে টাকাটা উঠেছে ভাইরাল হওয়ার দরুন, সেই টাকাটা যারা বানিয়েছে তারা তো পেয়েছে, সেটা তো তারা পেয়েছে। এই রকম নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকে সবকিছুরই। এখন কি গোটা দেশ জুড়ে তুমি সোর্স করছো? তো গোটা দেশ জুড়ে করি, বাট বেশিরভাগটা কিন্তু পশ্চিমবাংলার মতো শো কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না। হ্যাঁ, পশ্চিমবাংলার সব থেকে বেশি শো হয়। একটা বেস্ট এক্সপিরিয়েন্স বলো বাংলার প্রচুর এক্সপিরিয়েন্স, মানে আমি এই মানে কলকাতা ওয়েস্ট বলো বা নর্থ বেঙ্গল বলো, মানে প্রচুর ভালোবাসা পেয়েছি, মানে প্রচুর। মানে এই 2 বছর ধরে আমি মানে বেরিয়েছি, যে 2 বছরে মানে আমার বাড়িতে আমার ছবি, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রচুর এমনি যখন যাই, হ্যাঁ, ধরো আসাম গেছি, হ্যাঁ, আসাম তো ধরো বাইরের রাজ্য হয়ে যাচ্ছে, মানে নর্থ বেঙ্গল ধরো গেছি, নর্থ বেঙ্গলে হচ্ছে তাদের যে ট্র্যাডিশনাল যে খাবার,
হ্যাঁ মানে হোটেলে এসে খাবার দিয়ে যাচ্ছে, হ্যাঁ বা ওখানকার যে ট্র্যাডিশনাল যেই রিচুয়ালগুলো সেগুলো করছে। এবং আমার একটা হয় না, আমি যেটা ভালোবাসাটা পেয়েছি, আমাকে কাকিমারা বা কাকুরা যেটা হয় যে মেয়ে হিসেবে ট্রিট করে, ঘরের মেয়ে হিসেবে ট্রিট করে, মানে এটা একটা অদ্ভুত পাওয়া। তো ধরো আমি কোনো শোতে গেছি, ওখানে আমাকে একদম জড়িয়ে একজন কাকিমা আদর করছে, মেয়ের মতো করে আদর করছে। তো এইগুলো হচ্ছে মানে বলে না যে আমরা কখনো একা হই না, মানে যেরকম প্রচুর গালাগালি করার লোকও আছে, আর ভালোবাসার লোক প্রচুর আছে, হ্যাঁ মানে দুটোই সমান্তরালভাবে চলছে। তো প্রচুর ভালোবাসা পাই, প্রচুর, মানে তখন না এই নেগেটিভ দিকগুলো তখন আর গায়ে লাগে না, যে এত ভালোবাসা পাই কোথাও যখন যাই, মানে ফিজিক্যালি যখন যাই, তখন কেউ গালাগাল করে না মুখের উপর, তখন সবাই ভীষণ ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে মানে প্রচুর ভালোবাসা, সেটাই পাওয়া সব থেকে বড়।